আসসালামু আলাইকুম। জব ম্যাথ মিশনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিতের একদম এবিসিডি যেটাকে বলে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা এটি আ খুবই সহজ একটি বিষয়। কিন্তু তারপরও এখান থেকে যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন আমরা অনেকেই ভুল করি বা এখানে কনফিউশন এর কিছু বিষয় আছে যেটা কনফিউশন তৈরি করে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ১ম এ আমাদের যে বিষয়টি আসে সেটি হচ্ছে অঙ্ক এবং সংখ্যা। যদিও আমরা সবাই কমবেশি জানি অঙ্ক কি এবং সংখ্যা কি। তারপরেও দেখি আমরা। অঙ্ক হচ্ছে গণিতে ব্যবহৃত যে সকল প্রতীক তাদেরকে অঙ্ক বলা হয়। ০ থেকে ৯ পর্যন্ত এই ১০ টিকে বলা হয় অঙ্ক। এদের মধ্যে এই ১ থেকে শুরু করে ৯ পর্যন্ত এই ৯ টি হচ্ছে সার্থক অঙ্ক। শূন্যটাকে সার্থক অঙ্ক বলা হয় না। তার মানে সার্থক অঙ্ক যদি বলা হয় যে সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক ৯ টি। আর যদি সাধারণভাবে আসে যে অঙ্ক কয়টি? তাহলে অঙ্ক হচ্ছে ১০ টি আর সার্থক অঙ্ক হচ্ছে ৯ টি। এরপরে সংখ্যা। সংখ্যা কি? এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি করে। তার মানে এই যে অঙ্কগুলো আছে ১০ টি, এই ১০ টি অঙ্ক থেকে যদি ৩ টি বা ৪ টি পাশাপাশি থাকে তাহলে তখন সেটা সংখ্যা হয়ে যায়। যেমন ৩২০ ৩, ২ এবং ০ পাশাপাশি বসে একটি সংখ্যা তৈরি করছে। অনুরূপভাবে ৫১৩ এটি একটি সংখ্যা। তো এটা আমরা সহজভাবে মনে রাখার জন্য আমরা আ বাংলা ভাষা বা ইংরেজি ভাষার যে বর্ণ এবং শব্দ আছে তার সঙ্গে তুলনা করতে পারি। তো ভাষার যদি আমরা বর্ণের কথা বলি, তাহলে বর্ণকে আমরা গণিতের অঙ্কের সঙ্গে তুলনা করতে পারি। যেমন বর্ণ হচ্ছে স, র, এ, আ। অনুরূপ অঙ্ক হচ্ছে ০, ১, ২ এটা হচ্ছে অঙ্ক। আর শব্দের সঙ্গে আমরা তুলনা করতে পারি সংখ্যার। যেমন শব্দের সঙ্গে আমরা তুলনা করতে পারি সংখ্যা। শব্দ যেমন বই। বই একটি শব্দ, ২ টি বর্ণ মিলে একটি শব্দ তৈরি হয়েছে। অনুরূপভাবে সংখ্যা যদি আমরা বলি দেখি ১২ বা ২১ ২ টি ২ টি অঙ্ক মিলে একটি সংখ্যা হচ্ছে। তাহলে আমরা বর্ণকে অঙ্কের সঙ্গে এবং শব্দকে সংখ্যার সঙ্গে তুলনা করতে পারি। এখন দেখব আমরা বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। বাস্তব সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সবকিছুই হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে ভগ্নাংশ থাকতে পারে, এ আম আ ঋণাত্মক মান থাকতে পারে, ধনাত্মক মান সব যেমন ১, ২, ৩ অথবা -১, -২ বা -৩ বা ০ বা ভগ্নাংশ হতে পারে ৩/২ বা -৩/২ এই সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে অঙ্ক দিয়ে যা তৈরি হবে সবগুলোই মোটামুটি বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। এরপরে দেখি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে। আমরা স্বাভাবিকভাবে জানি পূর্ণ জিনিসটা হচ্ছে কমপ্লিট যে জিনিসটা। কোন ভগ্নাংশ এখানে থাকবে না। সেটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে অথবা শূন্য হতে পারে। তার মানে এখানে পরীক্ষায় যে কনফিউশন যেটা তৈরি করে সেটা হচ্ছে শূন্য পূর্ণ সংখ্যা কিনা। অবশ্যই শূন্যটা একটি পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক ১, ২, ৩ বা ঋণাত্মক ১, ২, ৩, ০ ইত্যাদি। এই সবগুলাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে দেখি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ০ অপেক্ষা বড় যেকোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তার মানে এখানে ০ ব্যতীত যে আ বড় যে পূর্ণ সংখ্যা থাকবে সবগুলোকেই বলা হবে স্বাভাবিক সংখ্যা। তবে স্বাভাবিক সংখ্যা অবশ্যই হবে ধনাত্মক অখণ্ড সংখ্যা। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান স্বাভাবিক সংখ্যা। তার মানে এখানে যে আমরা পূর্ণ সংখ্যা লিখছিলাম যে ১, ২, ৩, -১, ২, ৩ বা যে ০ এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। তবে এখান থেকে আমরা যদি
শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য ব্যতীত ১, ২, ৩, ৪, ৫, ৬ এই সবগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমরা দেখব স্বকীয় মান এবং স্থানীয় মান। কোনো একটি সংখ্যার বা কোনো একটি আ আ সংখ্যায় যে ব্যবহৃত অঙ্কগুলো থাকবে, এই অঙ্কগুলোর মানটা আমরা ২ ধরনের পাই। একটা হচ্ছে স্বকীয় মান, আরেকটা হচ্ছে স্থানীয় মান। যেমন আমরা ১ম এ দেখি স্বকীয় মান। স্বকীয় বলতে নিজের মান। যেমন ৬, ৬ কে আমরা ৬ ই বলব। একে আমরা ৭ বলতে পারব না বা ৬০০ বলতে পারব না বা ৯০০ বলতে পারব না। ৭ কে আমরা ৭ ই বলতে পারব। একে ৭০০ বলতে পারব না, ৮০০ বলতে পারব না। তো কোনো একটি আ কোনো সংখ্যায় ব্যবহৃত যে অঙ্কটা থাকবে, এই অঙ্কের যে নিজস্ব মান, সেটাকে বলা হচ্ছে স্বকীয় মান। যেমন আমি ৬৭০ যদি লিখি, তাহলে এখানে ৬ এর মান আমি একে ৬ ই বলব। ৭ এর মানকে আমি ৭ ই বলব। ০ র মানকে আমি ০ বলব। তো এই ৬, ৭, ০ এদের যে নিজস্ব যে মান, সেটাকে আমরা স্বকীয় মান বলব। আর স্থানীয় মান হচ্ছে কোনো একটি আ সংখ্যায় ব্যবহৃত যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যখন অবস্থানের কারণে তাদের মানের যে মানটা হয়, সেই মানটাকে বলা হয় স্থানীয় মান। যেমন আমি ৬৭০ যে লিখলাম একটু আগে, যেখানে ৬ এর মান হচ্ছে ৬, ৭ এর মান ৭ যেটা স্বকীয় মান। কিন্তু এখানে এই ৬ এর মান এটা স্থানের জন্য এর মানটা ভিন্ন হয়ে গেছে। যেমন এর স্থান কোথায়? একক, দশক, শতক। মানে শতক অবস্থানে সেটা আছে। এজন্য তার মান হবে ৬ গুণন ১০০। শতক অবস্থানে থাকার কারণে ৬ দিয়ে গুণন। এজন্য এর স্থানীয় মান হচ্ছে ৬০০। অনুরূপভাবে ৭ এর স্থানীয় মান যদি আমরা বিবেচনা করি, তো ৭ আছে এখানে একক, দশক। মানে দশক অবস্থানে। সেজন্য ৭ গুণন ১০। তাহলে ৭ এর স্থানীয় মান হচ্ছে ৭০। এখন আমরা কতগুলো প্রশ্নের সমাধান করব, যে প্রশ্নগুলো বিগত বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, পিএসসির পরীক্ষায় এসেছিল। তো আমরা ১ম প্রশ্নটি দেখি। যে ১ম প্রশ্নটি হচ্ছে যে, একটি সংখ্যার একক স্থানীয় মান A এবং দশক স্থানীয় মান B হলে সংখ্যাটি কত? তো আমরা জানি স্থানীয় মান তার স্থানের উপর ডিপেন্ড করে। তাহলে একক স্থানীয় মান যেটি হবে, তাকে ১ দ্বারা গুণন করা হবে। দশক স্থানীয় মানকে ১০ দ্বারা গুণন, শতক স্থানীয় মানকে ১০০ দ্বারা গুণ করা হবে। তাহলে এখানে আমার একক স্থানীয় মান আছে A, আর দশক স্থানীয় মান যেহেতু B, তার মানে সেই B কে আমি ১০ দিয়ে গুণ করব। তাহলে সেটার আমি স্থানীয় মান পাবো 10b। তাহলে A আর 10b, তাহলে এই ২ টা মিলে যখন সংখ্যা হবে তখন এই ২ টাকে যোগ করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটি হবে A প্লাস 10b। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নং A প্লাস 10b। এখন আমরা দেখি ২ নং প্রশ্ন। ২ নং প্রশ্ন হচ্ছে যে ৫, ৫, ৫ ৩ টা ৫ আছে। এর সর্বডানের অঙ্কের স্থানীয় মান কত? তার মানে ৫, ৫, ৫। সর্বডান বলতে এদিকে যদি বাঁ হয় তাহলে এদিকে হবে ডান। তাহলে এই ৫ টি হচ্ছে সর্বডানের অবস্থান। তাহলে সর্বডানে এই ৫ এর স্থানীয় মান কত? স্থানীয় যেহেতু এটা স্থান কোন স্থানে আছে? এটা একক স্থানে আছে। তার মানে এর মান হবে ৫ গুণন ১ সমান ৫। তাহলে এটার আমাদের অ্যান্সার হবে ক, যে এর মান হচ্ছে ৫। এর পরের অঙ্ক দেখি আমরা। পরের অঙ্ক হচ্ছে যে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? আমরা জানি যে অঙ্ক হচ্ছে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা। সংখ্যা বলতে কি? ১ বা একাধিক অঙ্ক মিলে একটি সংখ্যা হয়। তাহলে এখানে যেহেতু বলছে যে একটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে। তাহলে একটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনটি? এটা আমরা প্রত্যেকটাকে একটা, একটা যদি বিবেচনা করি, যেমন ১ যদি লিখি বা শুধু ২ কে বিবেচনা করি, এটাকেও আমরা সংখ্যা বলতে পারি। তখন সেটা ১ অঙ্ক বিশিষ্ট একেকটি সংখ্যা হয়ে যাবে। এখন বলছে যে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার মানে বৃহত্তম বলতে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম হচ্ছে ৯। তার মানে ৯ দিয়ে যদি আমরা কোনো একটা সংখ্যা প্রকাশ করি, তাহলে সেটাই হবে ১ অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা তাদের মধ্যে সর্বোচ্চ। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে গ ৯।
এখন আমরা পরের প্রশ্ন দেখি যে ০, ১, ৪, ৬, ৯ এই সংখ্যাগুলো ১ বা একাধিকবার ব্যবহার করে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তো এই অঙ্কটি আ করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে ০ যদি কখনো কোনো সংখ্যার সামনে থাকে তাহলে সেই শূন্যটাকে কাউন্ট করা হয় না। যেমন এখানে ক নং আছে ০, ১, ৪, ৬, ৯। তো এখানে শূন্য সামনে থাকার কারণে শূন্যটাকে আমরা কাউন্ট করব না। এখানে ১, ২, ৩, ৪ এই ৪ টা মিলে একটি সংখ্যা গঠিত হয়েছে। এটা আমাকে কাউন্ট করতে হবে। তার মানে এটি এখন ৪ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। পরেরটি যদি আমরা দেখি এটা ৫ অঙ্ক বিশিষ্ট ঠিক আছে। এটা ৫ অঙ্ক বিশিষ্ট এবং এটাও ৫ অঙ্ক বিশিষ্ট। তো এই ৩ টার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম হচ্ছে এইটা। কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ২ টি আ অঙ্ক ব্যবহার করা হয়েছে এখান থেকে ০ এবং ১ ব্যবহার হয়েছে। বাকিগুলো ব্যবহার করা হয়নি। এজন্য আমাদের এই অ্যান্সারটি হবে না। অ্যান্সারটি হবে অবশ্যই সবগুলোকে একবার অথবা একাধিকবারও ব্যবহার করতে পারি। কিন্তু আমাকে অবশ্যই একবার ব্যবহার করতে হবে। এ কারণে আমাদের অ্যান্সার হবে খ। যেখানে ১ এর পরে বাকি ৪ টি আ সংখ্যা আছে, অঙ্ক আছে। এই অঙ্কগুলো আ এখানে সবগুলোই একবার করে ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা পরের আ অঙ্কটি দেখি যে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? এখানে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একটা ১ এরপরে ৪ টা ০। তাহলে এটা হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৪ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে ৪ টা ৯। তাহলে এই ২ টার পার্থক্য কত হবে? এই ২ টার পার্থক্য হচ্ছে ১। তাহলে অ্যান্সার আমাদের গ। এরপরে পরের প্রশ্ন দেখি। আ ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত ৪ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। এটির দ্বারা গঠিত ৪ অঙ্কের বৃহত্তম। তাহলে এই অঙ্কগুলো দ্বারা আমরা ৪ অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা আ লিখতে চাই তাহলে এটার বৃহত্তম সংখ্যা হবে ৩, ২, ১, ০ এটি হচ্ছে বৃহত্তম। আর যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই ০, ১, ২, ৩ আমরা এটা ভাবতে পারি। কিন্তু এখানে ০ যদি সামনে রাখি তাহলে আমরা এটা কাউন্ট করতে পারব না। এটা হয়ে যাবে ৩ অঙ্ক বিশিষ্ট। এজন্য কমপক্ষে আমাকে ১ টাকে সামনে নিয়ে আসতে হবে। এরপরে আমরা যদি ০ দেই, তারপর ২ দেই, ৩ দেই তাহলে এটাই হবে সবচেয়ে এই এই আ অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে এখানে আমরা লিখব ১, ০, ২, ৩। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি ২, ১, ৮, ৭ তাহলে আমাদের অ্যান্সার হবে ২, ১, ৮, ৭ ঘ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।